বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা। আলাল ক্ষমা চাইলেন। মাননীয় প্রধানমন্ত্রী লজ্জার হাত থেকে দেশকে বাঁচান বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। ফোন বন্ধ, মুরাদ হাসানের খবর জানে না কেউ। এবার দেখুন বিস্তারিত সংবাদ। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের। বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএসএমএমইউ হাসপাতাল এর ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান ঢাকা পোস্টকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেতুমন্ত্রী হাসপাতালের ৩১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন। এদিকে সেতু বিভাগের গণসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ ঢাকা পোস্টকে জানান, করোনার বুস্টার ডোজ নেওয়ার পর ওবায়দুল কাদেরের শরীরে সামান্য জ্বর এসেছে। এই অবস্থায় তাকে রুটিন চেকআপের জন্য বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার রুটিন চেকআপ চলছে। এ বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, মৃদু শারীরিক অসুস্থতার কারণে এবং নিয়মিত কিছু চেকআপের জন্য দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ সকালে ভর্তি হয়েছেন। দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে। হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তিনি জানান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। ২০১৯ সালের ৩ মার্চ অসুস্থ হয়েছিলেন ওবায়দুল কাদের। সে সময় তাকে বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তার করোনারি ধমনীতে ৩টি ব্লক পাওয়া যায়। উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্স ত্যাগ করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে ওই বছরের ১৫ মে তিনি দেশে ফেরেন। ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউতে ভর্তি হয়েছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। মঙ্গলবার দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হচ্ছে। হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, ওবায়দুল কাদের এমপি মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য রাজধানী ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সকালে ভর্তি হয়েছেন। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান যুগান্তরকে বলেন, ঠান্ডা ও মৃদু শারীরিক সমস্যার কারণে চেকআপের জন্য বিএসএমএমইউতে ভর্তি হয়েছেন ওবায়দুল কাদের। এর আগে ২০১৯ সালের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন কাদের। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে ২ মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। আলাল ক্ষমা চাইলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অশালীন বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি এই বক্তব্য প্রত্যাহারও করেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে আলাল একথা জানান। বিএনপি চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমে আলালের বক্তব্যটি পাঠান। সাইরুল কবির খান জানান, কিডনির জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে এখন ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আলাল। সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে সমালোচিত হন মুরাদ হাসান। তিনি পরে এক নায়িকার সঙ্গে অশালীন কথা বলেন, আর এতেই তিনি পদত্যাগে বাধ্য হন। মুরাদের বক্তব্য কেন্দ্র করে রাজনৈতিক চাপান উত্তরের মধ্যে মোয়াজ্জেম হোসেন আলালের একটি বক্তব্য ভাইরাল হয়। সেখানে তাকে শিষ্টাচার বহির্ভূত ভাষায় কথা বলতে শোনা যায়। এ নিয়েও তীব্র সমালোচনা হয়। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, মুরাদ যা বলেছেন তার চেয়ে ঘৃণ্য জঘন্য ভাষায় কথা বলেছেন আলাল। তবু বিএনপি তাকে সমর্থন করেছে, এটাই আওয়ামী লীগের সঙ্গে তাদের পার্থক্য। এ অবস্থায় আজ আলালের একটি বক্তব্য এলো। আলাল নিজের শারীরিক অবস্থা নিয়ে বলেন, আমি প্রিয় স্বদেশভূমি থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সঙ্গত কারণেই সকল দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরেও বিলম্বে আমি জেনেছি অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে। আলাল বলেন, দীর্ঘ ৪৯ বছর রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারো সম্মান, অনুভূতি, বিশ্বাসঘাতক আঘাত করিনি। তবু মানুষ হিসেবে আমি তো ভুলের ঊর্ধ্বে নই। বিএনপি নেতা আলাল বলেন, কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন অনুভূতিতে, তাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। একই সঙ্গে এই বক্তব্য আমি প্রত্যাহার করছি। মাননীয় প্রধানমন্ত্রী লজ্জার হাত থেকে দেশকে বাঁচান বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। মানুষ যে কত নির্মম পশু হতে পারে তা পাকিস্তানি হানাদারদের কার্যকলাপ না দেখলে বোঝা যায় না। ৭১-এর ১৪ ডিসেম্বর আমরা তখন ঢাকার কাছাকাছি। চারদিক থেকে পাকিস্তান হানাদাররা অবরুদ্ধ।
তার মধ্যে 14ই ডিসেম্বর আমাদের জ্ঞান, গরিমা, শিক্ষা দীক্ষা পঙ্গু করে দেওয়ার জন্য অনেক জ্ঞানী বুদ্ধিজীবীকে পাকিস্তান হানাদাররা ঘর থেকে তুলে নিয়ে নির্বিচারে হত্যা করে। বড় বেশি দুর্ভাগ্যের যে সে হত্যাযজ্ঞে পাকিস্তানিদের চেয়ে ঘরের দালাল বাঙালির ভূমিকায় ছিল বেশি, যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা পঙ্গু করে দেওয়া যেতে পারে। যদিও প্রশ্ন জাগে 25শে মার্চের কাল রাতে বা তার পরবর্তী যুদ্ধকালীন যেসব শিক্ষক, অধ্যাপক, জ্ঞানী গুণীজন হানাদারদের হাতে নিহত হয়েছেন, তারা আর 14ই ডিসেম্বর যারা নিহত হয়েছেন তারা এক নন। 14ই ডিসেম্বর যারা যেখানে নিহত হয়ে থাকুক তার সিংহভাগ চাকরিতে বহাল ছিলেন, পাকিস্তান সরকার অর্থ নিয়েছেন, নভেম্বরে বেতনে নিয়েছিলেন। তারপরও আমাদের দেশের এতগুলো শিক্ষিত মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া মস্ত বড় একটা জাতীয় ক্ষতি। বঙ্গবন্ধু এই জাতীয় ক্ষতি বুঝতে পেরেছিলেন, তাই বুদ্ধিজীবীদের স্মরণে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সৃষ্টি করেছিলেন। রায়ের বাজারে বদ্ধভূমিতে করেছিলেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, যেখানে শহীদদের মেরে ফেলে দেওয়া হয়েছিল। এখন 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতে হাজার হাজার মানুষ মিরপুরে যায়, তেমনি রায়ের বাজারেও যায় এবং যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয়। যদিও সূচনায় যে ভাব গাম্ভীর্য দরদ ছিল তাতে ধীরে ধীরে ভাটির টান পড়েছে। আমরা যে মন প্রাণ নিয়ে যুদ্ধ করে হানাদারদের থেকে বাংলাদেশ ছিনিয়ে এনেছিলাম, সেই বোধ, সেই অনুভূতি, সেই প্রাণ চাঞ্চল্যের অনেক কিছু এখন ফিকে হয়ে গেছে। প্রকৃত অর্থে শহীদরা তো তেমন মর্যাদা পায়নি, জীবিতরাও পায়নি। মুক্তিযুদ্ধের যাদের যেমন কোনো ভূমিকায় ছিল না, তারাই দেশ নিয়ে নাড়াচাড়া করছে, লুটেপুটে খাচ্ছে। এমনকি এও দেখেছি মুক্তিযুদ্ধে যারা পাকিস্তান ছিল তারা দেশে ফিরে মুক্তিযোদ্ধাদের স্যালুট পেয়েছে, এখনও পাচ্ছে। যারা 2-4 জন মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছে তাদের চাইতে সে সময় যারা ঘরে বসেছিল, এমনকি বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের পক্ষে ছিল, তাদেরই রাষ্ট্রের ক্ষমতা বেশি। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে পাকিস্তান পক্ষীয়দের তুলে এনেছিলেন বাংলাদেশের শাসন ক্ষমতায়। জিয়ার পরে এরশাদের পরে খালেদা জিয়া, এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগ নেত্রী পাকিস্তানদের দূরে রাখতে চেয়েছেন কিনা জানি না, কিন্তু এখনও সুযোগ সন্ধানীদের দাপট কমেনি। একটা হজবরল অবস্থা। এখান থেকে কবে যে মুক্তি পাবো বুঝতে পারি না। ডিসেম্বর স্বাধীনতার মাস, এখনও মুক্তিযোদ্ধাদের নিয়ে ছেলে খেলা হয়। যে 2-4 জন মুক্তিযোদ্ধা ক্ষমতাবান হতে পেরেছেন তাদের ব্যাপার আলাদা, কিন্তু সাধারণত মুক্তিযোদ্ধা এতটাই অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত যা বলা খুবই কঠিন। এদিকে ফোন বন্ধ, মুরাদ হাসানের খবর জানেন না কেউই। বিতর্কিত মন্তব্য, নারীদের নিয়ে অশোভন বক্তব্য দিয়ে সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর প্রধান ডক্টর মুরাদ হাসান কানাডা ও দুবাইতে ঢুকতে না পেরে দেশে ফিরে আসেন। রোববার বিকাল 4:55 এমিরেটস EK 586 নম্বর ফ্লাইট ধরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে মুরাদ হাসান অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে চলে যান অপরিচিত একজনের গাড়িতে। কিন্তু মুরাদ হাসান এখন কোথায় আছেন তা কেউ জানে না। নিজের ফোনও বন্ধ রেখেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশেরা কর্মকর্তা বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে অপরিচিত একজনের গাড়িতে করে চলে যান ডক্টর মুরাদ। প্রথমে ধারণা করা হয়েছিল তিনি তার ধানমন্ডি নিজের বাসায় যাবেন, তবে তিনি সেখানে যাননি। পরে শোনা যায় তিনি তার এক ভাইয়ের বাসায় উত্তরায় আছেন, সেখানেও তাকে পাওয়া যায়নি। আমাদের ধারণা তিনি আত্মগোপনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। একটি অনলাইন সংবাদ মাধ্যম তথ্য সূত্রে এটি জানা গিয়েছে।